শুরু করবো স্যার। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করছি। জীববিজ্ঞান প্রথম পত্র, তোমার অধ্যায় ৮, টিস্যু ও টিস্যুতন্ত্র। সপ্তম অধ্যায় তোমাদের নগ্নবীজি এবং আবৃতিবীজি অধ্যায় আমি শেষ করেছি। ওখানে তোমাদের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক লেখার যে বিষয়গুলো ছিল সেটা আজকে আমি তোমাদের পড়াবো যে টিস্যু কি। টিস্যু প্রকারভেদ আর ভাস্কুলার বান্ডেলটা আজকে আমি তোমাদের আলোচনা করব। টিস্যু হচ্ছে একই উৎস থেকে উৎপত্তি হয়ে সম বা অসম আকৃতির কোষগুচ্ছ যখন সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে তখন তাকে টিস্যু বলে। একই উৎস থেকে উৎপত্তি হয়ে সম বা অসম আকৃতির কোষগুচ্ছ যখন সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন তাকে টিস্যু বলে। তা আমরা টিস্যু পড়ার আগে আর একটা জিনিস জানবো যে কোষ কাকে বলে। কোষ জীবদেহের গঠন ও কার্যকারী এককে কোষ বলে, যা স্বনিয়ন্ত্রিত আত্মপ্রজননশীল বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। তাহলে আমার কোষ সম্পর্কে আমি যদি জানি তাহলে টিস্যুর সাথে কোষের একটা খুব সম্পর্ক রয়েছে। টিস্যুর সচরাচর ভাবে আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে টিস্যু দুই প্রকার। একটা হচ্ছে কার্যকারী দিক থেকে ভাজক টিস্যু, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে বলে ভাজক টিস্যু, আর যে টিস্যু বিভাজনে অক্ষম তাকে বলে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু যদি আমরা ছবি দেখি তাহলে ছবিটা ঠিক এরকম। ভাজক টিস্যু হচ্ছে একই সম আয়তন সমকোণ সম্পূর্ণ হবে, অপেক্ষাকৃত প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম হবে অপেক্ষাকৃত ঘন। এটা হচ্ছে তোমার ভাজক টিস্যু। এটা হচ্ছে ভাজক টিস্যু। যদি আমি স্থায়ী টিস্যু যদি ছবি আঁকি তাহলে আমি দেখব এই ছবিটা হচ্ছে স্থায়ী টিস্যু। অথবা কি অন্তঃকোষীয় ভাগ, অন্তঃকোষীয় ভাগটা ভাজক টিস্যুতে থাকবে না, স্থায়ী টিস্যুতে থাকবে। অপেক্ষাকৃত ঘন সাইটোপ্লাজম ভাজক টিস্যুতে থাকে, স্থায়ী টিস্যুতে থাকে না। ভাজক টিস্যু হচ্ছে পঞ্চভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এবং ষষ্ঠভুজ আকার আকৃতির দিক থেকে হয়ে থাকে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ঠিক ওরকম নয়। স্থায়ী টিস্যুর অন্তঃকোষীয় ভাগটা প্রত্যেকটা স্থায়ী টিস্যুর ভিতরে অন্তঃকোষীয় ভাগ থাকবে, কিন্তু ভাজক টিস্যুতে কোনো তোমার অন্তঃকোষীয় ভাগ ভাজক টিস্যুতে থাকবে না। তাহলে আমি স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর যে পার্থক্য সেই পার্থক্যটা সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে। এবার আমরা ভাজক টিস্যুর যে প্রকারভেদ সেটা জানবো। ভাজক টিস্যুকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাজক উৎপত্তি অনুসারে, একটা হলো উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, আর একটা হলো অবস্থান অনুসারে। অবস্থান, একটা হলো বিভাজন তল, বিভাজন তল অনুসারে, আর এক হলো কার্যকরী দিক থেকে কাজ। কাজ অনুসারে ভাজক টিস্যু চার প্রকার, অনুসারে তিন প্রকার। প্রত্যেকটা উৎপত্তি, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে যদি আমরা বলি তাহলে বলছে যে প্রারম্ভিক, প্রারম্ভিক ভাজক টিস্যু, ভাজক টিস্যু। স্থায়ী প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি, প্রাইমারি ভাজক টিস্যু। আর একটা হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু।
কি বললাম যে ভাজক টিস্যুকে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু 3 প্রকার: শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু। আর আরেকটা আছে কি তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় বিভাজন তল, মাস, প্লেট, রিব। কাজ অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। একটা হলো প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর একটা হলো গ্রাউন্ড মেরিস্টেম। এই হচ্ছে ভাজক টিস্যু প্রকারভেদ। তাহলে আমরা যদি বলি যে ভাজক টিস্যুকে প্রধানত উৎপত্তি অনুসারে 3 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু 3 প্রকার: শীর্ষস্থ, নিবেশিত, পার্শ্বীয়। আমি যদি বিভাজন তল অনুসারে ধরি তাহলে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাস, প্লেট, রিব। কাজ অনুসারে যদি ধরি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। কোন উদ্ভিদের কাণ্ডের, মূলের এবং কাণ্ডের একদম শীর্ষভাগে যেখান থেকে প্রতিনিয়তই কাণ্ডের সৃষ্টি হয় সেই জায়গাটা হলো প্রাথমিক কাণ্ডের শীর্ষভাগের অংশ, সেটা হচ্ছে প্রাইমারি। তারপরে সেকেন্ডারি ভাজক টিস্যু, যে অংশটা বৃদ্ধি খুবই সীমিত আকারের হয়ে থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি। শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয়। শীর্ষ কোন কাণ্ডের একদম শীর্ষ ভাগের অংশটাকে শীর্ষস্থ ভাজক টিস্যু বলা হয়। তার পাশের অংশটা হলো নিবেশিত। একবারে গাছ যে মোটা হয় সে মোটা অংশ হচ্ছে নিবেশিত, আর পাশের দিকে যদি বৃদ্ধি পায় সেটা হলো পার্শ্বীয়। মাস সকল তলের বিভাজন যদি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মাস ভাজক টিস্যু। দুটি তলের বিভাজন যদি হয় তাহলে সেটা নাম হচ্ছে প্লেট ভাজক টিস্যু। কোন তলে একটি তলে বিভাজন যদি হয় সেটা রিব ভাজক টিস্যু। ভাজক টিস্যু প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। যেখানে মজ্জা শীর্ষভাগের সেটা হলো গ্রাউন্ড মেরিস্টেম, আর প্রোটোডার্ম জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টিকারী যেটা সেটা অন্যান্যগুলো হচ্ছে প্রোটোডার্ম। এই গেল ভাজক টিস্যু প্রকারভেদ। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল ভাস্কুলার বান্ডিলকে একটা হলো সংযুক্ত ওরিও, আর একটা হলো কেন্দ্রিক। কেন্দ্রিককে দুই ভাগে ভাগ করা যায়। একটা নাম হলো হেড্রোসেন্ট্রিক, আর একটা হলো লেপ্টোসেন্ট্রিক। ওরিও ভাস্কুলার বান্ডিলের কোনো প্রকার ভেদ নেই। সংযুক্ত ভাস্কুলার বান্ডিল 2 প্রকার, একটা সমপার্শ্বীয়, আর একটা হলো সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল আবার 2 প্রকার, একটা নাম হলো মুক্ত সমপার্শ্বীয়, একটা হলো বদ্ধ সমপার্শ্বীয়। ওরা একটু খেয়াল করো, আমি এখানে যেটা লিখেছি একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে ভাস্কুলার বান্ডিল জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকেই ভাস্কুলার বান্ডিল বলে। ভাস্কুলার বান্ডিলের কাজ হলো কাঁচামাল তৈরি, খাদ্য পরিবহন এবং সেখান থেকে আবার পুনরায়
পরিবহন করা, পাতায় গাছের সমস্ত জায়গায় খাদ্য পরিবহন করা, পরিবহনকৃত খাদ্য, খাদ্য উৎপাদনকৃত খাদ্য তৈরি, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য, সেই খাদ্যটা সমান জায়গায় সমভাবে বহন। ভাস্কুলার বান্ডিলকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা সংযুক্ত ভাস্কুলার বান্ডিল, একটা হচ্ছে কোরীয় ভাস্কুলার বান্ডিল, আর একটা হচ্ছে কি কেন্দ্রিক। আমরা যদি একটু ছবি দেখি পাশাপাশি তাহলে আর একটু ক্লিয়ার হব। সমমুক্ত ভাস্কুলার বান্ডিল, এই ভাস্কুলার বান্ডিলের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, এক পাশে জাইলেম, এক পাশে ফ্লোয়েম, মাঝখানে থাকবে ক্যাম্বিয়াম। এটা হলো জাইলেম, এটা হলো জাইলেম, এটা হলো ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, এটা হলো ফ্লোয়েম, ফ্লোয়েম। এটা হলো বদ্ধ ভাস্কুলার বান্ডিল, যে ভাস্কুলার বান্ডিলের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, এক পাশে জাইলেম, অপর পাশে আছে ফ্লোয়েম। তাহলে এর মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই। এক নিষ্পত্তিদের এটা জিনিস হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় দুই পাশে। তোমরা লাল যে ভাস্কুলার বান্ডিল আমরা লক্ষ্য করি সেটা কি, এই হলো ভাস্কুলার বান্ডিল, এই হলো ক্যাম্বিয়াম, এর মাঝখানে আছে জাইলেম, উভয় পাশে আছে ফ্লোয়েম। এটা হলো জাইলেম, এটা হলো ফ্লোয়েম, মাঝখানে আছে ক্যাম্বিয়াম, এটা হলো ক্যাম্বিয়াম, এটা হলো ফ্লোয়েম। তাহলে যে ভাস্কুলার বান্ডিলের উভয় পাশে ফ্লোয়েম থাকবে, মাঝখানে থাকবে জাইলেম, এবং জাইলেম ফ্লোয়েমকে ক্যাম্বিয়ামের সাথে যুক্ত থাকবে, সেই ভাস্কুলার বান্ডিলকে আমরা বলবো কি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল। অর্থাৎ সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল কোথায় কোথায় দেখা যেতে পারে সেটা আমরা যদি একটু বলি, তাহলে হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, এই সমস্ত এগুলোই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল দেখা যায়। কোরীয় ভাস্কুলার বান্ডিলের ছবিটা আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে কোরীয় ভাস্কুলার বান্ডিল। যে ভাস্কুলার বান্ডিলের জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, যে ভাস্কুলার বান্ডিলের এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। তার মানে যে ভাস্কুলার বান্ডিলের জাইলেম ও ফ্লোয়েম আলাদা আলাদা বান্ডেল গঠন করে তাদেরকেই বলা হচ্ছে কোরীয় ভাস্কুলার বান্ডিল। তাহলে কোরীয় ভাস্কুলার বান্ডিলটা কি, জাইলেম এবং ফ্লোয়েম যদি আলাদা আলাদা পৃথক পৃথক বান্ডেল গঠন করে তখন সেটাকে বলা হচ্ছে কোরীয় ভাস্কুলার বান্ডিল। আরেকটু খেয়াল করি আমরা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডিল। কেন্দ্রিক এটা হচ্ছে এক হলো হেটেরোসেন্ট্রিক, এক হলো লেপ্টোসেন্ট্রিক। হেটেরোসেন্ট্রিক এই ভাস্কুলার বান্ডিলে কেন্দ্রে জাইলেম, কেন্দ্রে জাইলেম এবং পরিধির দিকে ফ্লোয়েম থাকে। এই ভাস্কুলার বান্ডিলে কেন্দ্রে জাইলেম, পরিধির দিকে ফ্লোয়েম থাকে, তাকে বলা হচ্ছে হেটেরোসেন্ট্রিক। টেরিস, লাইকোপোডিয়াম, টেরিস, লাইকোপোডিয়াম এগুলো হচ্ছে হেটেরোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডিলের উদাহরণ। হেটেরোসেন্ট্রিক আমরা বললাম কেন্দ্রে থাকবে জাইলেম, পরিধির দিকে থাকবে ফ্লোয়েম, সেটা হচ্ছে হেটেরোসেন্ট্রিক। তাহলে যে ভাস্কুলার বান্ডিলের কেন্দ্রে জাইলেম, পরিধির দিকে ফ্লোয়েম, সেই ভাস্কুলারটা হচ্ছে হেটেরোসেন্ট্রিক। উদাহরণ কি, টেরিস, টেরিস, লাইকোপোডিয়াম। গেল লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক এই ভাস্কুলার বান্ডিলের কেন্দ্রে থাকবে ফ্লোয়েম, পরিধির দিকে থাকবে জাইলেম, এর একদম উল্টোটা কেন্দ্রে আছে কি ফ্লোয়েম, পরিধির দিকে
বান্ডিলের কেন্দ্রে আছে ফ্লোয়েম, পরিধি দিকে জাইলেম। তার মানে হেড্রোসেন্ট্রিকই একদম পুরো উল্টোটা। কেন্দ্রে ছিল হেড্রোসেন্ট্রিকই জাইলেম, আর লেপ্টোসেন্ট্রিকের কেন্দ্রে থাকবে ফ্লোয়েম, পরিধি দিকে থাকবে জাইলেম। তাহলে আমরা ঠিক একটু বলতে পারি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডিল যে দুই প্রকার, একটা হলো হেড্রোসেন্ট্রিক, একটা লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডিলটা হচ্ছে যে ভাস্কুলার বান্ডিলের কেন্দ্রে ফ্লোয়েম, পরিধি দিকে জাইলেম থাকবে, তাদেরকে বলা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডিল। ড্রাসেনিয়া, ড্রাসেনিয়া এর উদাহরণ হচ্ছে ড্রাসেনিয়া। তাহলে আমার লেপ্টোসেন্ট্রিক এর উদাহরণ হলো ড্রাসেনিয়া। হেড্রোসেন্ট্রিক এর উদাহরণ কি বললাম? টেরিস, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, টেরিস, এইগুলো। এখন ভাস্কুলার বান্ডিল সম্পর্কে আমরা অবশ্যই যে ছবি এবং এদের শ্রেণী বিন্যাসটা দেখালাম। ভাস্কুলার বান্ডিল কয় প্রকার? তিন প্রকার। ভাস্কুলার বান্ডিল কাকে বলে? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে ভাস্কুলার বান্ডিল বলে। ভাস্কুলার বান্ডিল তিন প্রকার, একটা হলো সংযুক্ত ভাস্কুলার বান্ডিল, একটা ওরিও ভাস্কুলার বান্ডিল, একটা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডিল। সংযুক্ত ভাস্কুলার বান্ডিল জাইলেম এবং ফ্লোয়েম কোনো কিছুর কোনো প্রান্তের সাথে সংযুক্ত অবস্থায় যেটা থাকবে সেটা সংযুক্ত। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডিলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল, একটা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল আবার দুই প্রকার, একটা হলো বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল, একটা হলো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল। আমার বললাম কি মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল, বদ্ধটাই কি? আমার জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যে ক্যাম্বিয়াম সেটা থাকবে না, আর যদি জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটা হলো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিল বলা হবে। সমদ্বিপার্শ্বীয়, দ্বি শব্দের অর্থ হলো দুই, দুই পাশে, দুই পাশে ফ্লোয়েম থাকবে, মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে এবং ওই ক্যাম্বিয়াম ফ্লোয়েমকে এই জাইলেম এবং মাঝখানে থাকবে জাইলেম, জাইলেম এবং ফ্লোয়েমকে ক্যাম্বিয়ামের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। তাহলে আমার হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিলের উদাহরণ আমরা বলতে পারি কি লাউ, কুমড়া, এই সমস্তগুলো সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডিলের উদাহরণ। ওরিও ভাস্কুলার বান্ডিল, ওরিও রেডিয়াল গোল, তার মানে যে ভাস্কুলার বান্ডিলের পৃথক পৃথক জাইলেম আলাদা, ফ্লোয়েম আলাদা বান্ডেল গঠন করবে সেটাকেই বলা হচ্ছে তোমার ওরিও ভাস্কুলার বান্ডিল। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের সাথে কোনো জায়গায় সংযুক্ত অবস্থায় থাকবে না, থাকবে কি জাইলেম আলাদা করবে গঠন ভাস্কুলার বান্ডিল, ফ্লোয়েম আলাদাভাবে গঠন করবে। তাহলে সেটা হচ্ছে তোমার ওরিও ভাস্কুলার বান্ডিল। ওরিও ভাস্কুলার বান্ডিল প্রচুর মূল, পৃথিবীর যত উদ্ভিদ আছে প্রত্যেকটা উদ্ভিদের মূলে যে ভাস্কুলার বান্ডিল আমরা দেখেছি সেটা হলো ওরিও ভাস্কুলার বান্ডিল। পরে আসছে কেন্দ্রিক। কেন্দ্রিকটা হলো সেন্ট্রাল, কেন্দ্র, কেন্দ্রকে ঘিরে একবার থাকবে জাইলেম, একবার থাকবে ফ্লোয়েম। তাহলে জাইলেম কেন্দ্রে, ফ্লোয়েম পরিধির দিকে হেড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রে, পরিধির দিকে ফ্লোয়েম লেপ্টোসেন্ট্রিক। তাহলে আমার দুই ধরনের, একটা বললাম কি টেরিস লাইকোপোডিয়াম, একটা বললাম কি তোমার ড্রাসেনিয়া, ড্রাসেনিয়া। টিস্যুর অধ্যায় পড়তে আসছি ও টিস্যু ও টিস্যু তন্ত্র। টিস্যু কাকে বলে? একই উৎস থেকে উৎপত্তি হয়ে সম বা অসম আকৃতির কোষগুচ্ছ যখন সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন তাকে টিস্যু বলে। তাহলে টিস্যুর সাথে আমি একটা বললাম কি কোষ, কোষ, কোষ। তোমরা অবশ্যই জানো যে কোষ হচ্ছে একটা উট পাখির ডিম, একটা ডিম হচ্ছে একটা কোষ। মানুষের লোহিত রক্তকণিকা একটা কোষ, শ্বেত রক্তকণিকা একটা কোষ। মানুষের মস্তিষ্কে যে নিউরন আছে 100 বিলিয়ন, তার মানে 10,000 কোটি যে নিউরন আছে প্রত্যেকটা এক একটা কোষ। মানুষের দেহের সব থেকে বড় যে কোষটা সেই কোষটা হচ্ছে তোমার মোটর নিউরন, যেটা হচ্ছে 1.37 মিটার লম্বা, পায়ের বৃদ্ধ আঙুল পর্যন্ত বিস্তৃত। এই কোষের স্বাভাবিকভাবে যে গড় আয়তন 10 মাইক্রোমিটার, 10 মাইক্রোমিটার। এর ওজন হলো 1 ন্যানোগ্রাম, 1 ন্যানোগ্রাম। একটা কোষের ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম, 1 ন্যানোগ্রাম। মনে থাকবে না এগুলো? তাহলে টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে বলে ভাজক টিস্যু, যেটা বিভাজনে অক্ষম সেটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুকে আমরা চারটি ভাগে ভাগ করেছি।
সেটা হলো, একটা হলো উৎপত্তি অনুসারে, কাজ অনুসারে, বিভাজন তল অনুসারে, তারপরে অবস্থান অনুযায়ী। প্রত্যেকটা ভাজক টিস্যুরই আবার আমরা তিন ভাবে পেয়েছি। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু ছিল 3 প্রকার। একটা ছিল কি প্রারম্ভিক ভাজক টিস্যু, আরেকটা ছিল কি প্রাইমারি ভাজক টিস্যু, আরেকটা ছিল কি সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু 3 প্রকার। অবস্থান অনুযায়ী শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। আমি জানি বিভাজন তল অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার: মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। আমরা জানি কাজ অনুসারে ভাজক টিস্যু: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর ছবি আমি তোমাদের অবশ্যই দেখাচ্ছি, যে বিভাজনে যার দেহের ভিতরে সাইটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন থাকবে, কোনো অন্তঃকোষীয় ভাগ থাকবে না, এবং এগুলো সমবেশীয় হবে। চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ আকৃতির সমবেশীয় সমগুণ সম্পূর্ণ যেটা, সেটা হলো ভাজক টিস্যু। স্থায়ী টিস্যুর ভিতরে সাইটোপ্লাজম হবে অপেক্ষাকৃত কম ঘন, অন্তঃকোষীয় ভাগ এবং কোষ গহ্বর এগুলো দেখা যাবে। তার মানে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্যটা ভালো করে পড়তে হবে। ভাজক টিস্যুর যে প্রকারভেদ, ভাজক টিস্যু টোটালি 4 প্রকার, প্রত্যেকটা আবার 3 প্রকার, মোট হলো 12 প্রকারের ভাজক টিস্যু আমরা জানি। এই 12 প্রকার ভাজক টিস্যু সম্পর্কে আমি যে ডিটেলস গুলো বলেছি এগুলো বাসায় আরেকটু ভালো করে অবশ্যই দেখবেন। তাহলে টিস্যু ও টিস্যু তন্ত্র, অনেকগুলো টিস্যু সমন্বয়ে তন্ত্র গঠিত হয়। তার যেমন আমরা বললাম যে ভাস্কুলার বান্ডিল। পরিবহন টিস্যু, পানি, খনিজ পদার্থ, পাতায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটা অবশ্যই জানো, এটিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যোগ হয়ে এটিপি তৈরি হয়। অ্যাডেনোসিন ডাইফসফেট এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যোগ হয়ে কি তৈরি করে? এটিপি। অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। পাতায় ফটোফসফোরাইলেশন, ফটোরেসপিরেশন এই সমস্তগুলো পাতায় সংঘটিত হয়। এখানে যে খাদ্য তৈরি হয়, তৈরিকৃত খাদ্য পানি, খনিজ লবণ। পানি কোথা থেকে? মূলের মাধ্যমে পানি আমার উপরে উঠায় নিয়ে এসে এই যে খাদ্য তৈরি করলো সেটা পরিবহন করা, সমস্ত জায়গায় সুষম বন্টন করা, এগুলো জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু করে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু করে থাকে। তাহলে অবশ্যই আমার ভাস্কুলার বান্ডিলের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কথা আছে। আরেকটা কথা আমি বলেছি, কোরীয় ভাস্কুলার বান্ডিল, রেডিয়াল, যেটা পৃথিবীর সমস্ত উদ্ভিদের যে মূল উদ্ভিদ আছে, পৃথিবীতে কত লক্ষ? 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে। তার সমস্ত উদ্ভিদের যে মূলে যে ভাস্কুলার বান্ডিল আমরা দেখেছি সেটা হলো কোরীয় ভাস্কুলার বান্ডিল। তার মানে ওই ভাস্কুলার বান্ডিলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম কি আছে? আলাদা 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 ভাবে বান্ডিল গঠন করে। জাইলেম এবং ফ্লোয়েম আলাদা আলাদা বান্ডিল গঠন করে। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে টিস্যু তন্ত্র অধ্যায়টা পড়বা। আগামী দিন আমি তোমাদের প্রাণী বিজ্ঞানের একটা অধ্যায় নিয়ে অবশ্যই আলোচনা করব। সব ছাত্রছাত্রীদের অশেষ ধন্যবাদ। অনলাইন ক্লাসে একে অপরকে অবশ্যই জানাই দিবা যে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। বাসায় থাকবা, নিয়মিত বাইরে অযথা ঘোরাঘুরি করার কোনো দরকার নাই। সবাইকে ধন্যবাদ জানাই ক্লাস শেষ করছি। কথা বলি হয়